আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকে করার আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। দুষ্কৃতিকারীদের হামলায় নারায়ণগঞ্জের কয়েকশো কোটি টাকার ক্ষতি। রংপুরে পুড়িয়ে দেওয়া থানা এবং পুলিশ ফাঁড়ি ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে, ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে রাজধানী। মেট্রো রেল না থাকায় সড়কে বাড়তি চাপ, প্রচণ্ড যানজটে ভোগান্তি নগরবাসীর। এবং তারকা ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে যে উন্নয়ন করা হয়েছিল সেগুলো ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। কোটা আন্দোলনকারীরা আবারও নতুন করে দাবি পেশ করে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। টিকিট ভেন্ডিং মেশিন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় নাশকতাকারীরা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন দেখতে মিরপুর 10 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় তলার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। জনগণের কল্যাণে গড়ে তোলা মেট্রো রেল স্টেশনের এমন অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে যান প্রধানমন্ত্রী। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও নতুন করে আবারও কয়েক দফা দাবি পেশ করায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 8 সদস্যের তদন্ত কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে ডিএমটিসিএল। ঝকঝকে মেট্রো রেল স্টেশনটিতে এখন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের ছাপ। এই স্টেশনটি পুরোপুরি চালু হতে আরও প্রায় 1 বছর সময় লাগলেও এর ক্ষত মানুষের মনে রয়ে যাবে বছরের পর বছর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপি চোরাগুপ্তা পথে রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। টানা কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে ওঠার পর রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের কয়েকটি থানার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মাননীয় প্রধানমন্ত্রী এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজধানীতে বিটিবি, মেট্রো রেল সহ স্পর্শকাতর স্থাপনায় নাশকতা পূর্ব পরিকল্পনার অংশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সম্প্রতি কমিটিতে যে রদবদল করেছে তাতে উদ্দেশ্যমূলকভাবে চিহ্নিত সন্ত্রাসীদের পদ পদবি দেয়া হয়েছে। কিছুদিন আগে বিএনপি কমিটিতে রদবদল হয়েছে, বেছে বেছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। বিএনপি জামাতের নাশকতাকারীরা চুপ করে বসে নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও আশঙ্কা রয়ে গেছে। মির্জা ফখরুলের মিথ্যাচার থেকে আজকে মনে হয় তারা মুখে শেখ ফরিদ বগলেই তারা ঘাপটি মেরে বসে আছে। আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, গুজব গুঞ্জন প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে পরিকল্পিতভাবে নাশকতা করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এতে কয়েকশো কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কারফিউ শিথিল করায় এক সপ্তাহ পর জনজীবন অনেকটা স্বাভাবিক নগরীতে। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। মাত্র 2 দিনের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের লিংক রোডে অবস্থিত পুলিশ ইনভেস্টিগেশন অফিস, পাসপোর্ট কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সিটি কর্পোরেশনের ভবন, প্রাইভেট হাসপাতাল, আওয়ামী লীগের অফিস সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব ঘটনায় 9টি মামলা হয়েছে। 200 জনের নাম উল্লেখ করে 2000-এরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এসব মামলায়। শুক্রবার রাতের অন্ধকারে নবনির্মিত সিটি কর্পোরেশন ভবনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে ওই ভবনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এত বড় একটা ম্যাসাকার হলো, আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে। যাই হোক, ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে। নারায়ণগঞ্জে নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সহিংসতাকারীদের কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বিজিবি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উন্নয়নের মাইলফলক শেখ হাসিনার কর্মী এবং নেতাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চিহ্ন করার যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন যেখানে সমস্যা হয়েছে বিজিবি সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এই নাশকতামূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অনুযায়ী আমরা প্রতিরোধ সবসময় করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। সতর্ক নজরদারি রাখতে শহরে নিয়মিত টহল ও আশেপাশের এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে হামলায় ক্ষতিগ্রস্ত থানা ফাঁড়ি সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রংপুরে পৌঁছানোর পরপরই তিনি মহানগরীর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা ভবন পরিদর্শন করেন। আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীরা ওই ভবনটিতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, ভিসির বাসভবন এবং আরও কিছু স্থাপনা ঘুরে দেখেন। এসব স্থাপনা পরিদর্শন শেষে তিনি দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি হলে সুশীল সমাজ জনপ্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে রাজধানী ঢাকা। দিনে কারফিউ শিথিল থাকায় ব্যস্ত হয়ে উঠেছে চেনা নগরী। চলমান পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে ছিল যানবাহনের বাড়তি চাপ।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাইভারশন এবং গণপরিবহন কম থাকায় যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। জটের শহর ঢাকা আবারও চেনার রূপে। জীবন জীবিকার তাগিদে কর্মজীবীরা ঘর ছেড়ে বাইরে কাজে ছুটছেন অনেকটা নিশ্চিন্তে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় ব্যস্ততা বেড়েছে অফিস আদালতে। প্রধান সড়কগুলোতে তীব্র যানজট বেঁধেছে। অনেক রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে আপনার একদিকে আসতে হয়, অনেকে অনেক জানেও না কোন দিকে রাস্তা বন্ধ কোন দিকে খোলা। এতে করে জনজীবনে আর দুর্ভোগ নেমে এসছে। স্টুডেন্টের জয় হয়েছে, স্টুডেন্টের প্রাপ্য যেটা ছিল সেটা পূরণ করে দিয়েছে। আমি মনে করি এখন আসলে সবকিছু মিলিয়ে পরিবেশ শিথিল আছে। উড়াল ট্রেনের নিয়মিত যাত্রীদেরও এখন ঘাম ঝরছে বাসে, গরমে কাবু অনেকে। তবুও আপাতত স্বস্তি, স্বাভাবিক জীবনে ফিরতে পেরে। আমার একটা কাজ, আমি এখন আগারগাঁতে যাব। আমি কারণ বাজার থেকে আমার সেখানে তো 5 মিনিটের বেশি লাগতো না। আমি গতকাল ওখানে গেছি, বাসে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। মেট্রো রেলটা চললে একটু স্বস্তি পেতাম, যেটার কারণে আসলে আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে। অফিস খোলার দ্বিতীয় দিনেও গণপরিবহন কিছুটা কম, তাই বাসে ঠাসা যাত্রী। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি ছিল বেশি। এই সময় যে রাশ, রাস্তায় একবারে প্রচন্ড যানজট, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কারফিউয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক সেনাবাহিনী। তবে দিনের বড় একটা অংশ শিথিল থাকায় গাড়ির জট সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশরা। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের চাপা ভয়টা এখনো কাটেনি পুরোপুরি। তাই সবার প্রত্যাশা, দেশ ও দশের কল্যাণে সবাই যদি কিছুটা ছাড় দেয় তাহলেই বদলে যাবে পরিস্থিতি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আমাদের রিপোর্টার মিজান শাহজাহান আছেন কারণ বাজারে সার্ক ফোয়ারা মোড়ে। তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক পরিস্থিতি। আপনি জানেন আজ সকাল 11টা থেকেই শুরু হয়েছে সকল অফিস আদালতের কার্যক্রম। এটি চলবে 3টা পর্যন্ত, অর্থাৎ আরও 1 ঘন্টা বাকি আছে অফিস সময়ের। তবে আপনাকে জানিয়ে রাখি যে ব্যাংকে লেনদেন হয়েছে দুপুর 1:30টা পর্যন্ত। এরই মধ্যে মানুষ তাদের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজকর্ম শেষ করার জন্য রাস্তায় বের হয়েছেন। এজন্য সড়কে আমরা যথেষ্ট যানবাহনের চাপ দেখতে পাচ্ছি। যেরকম 2 চাকার যানবাহন রয়েছে, অনেকে মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, 3 চাকার সিএনজি, আমরা বাস দেখতে পাচ্ছি, আমরা ট্রাক দেখতে পাচ্ছি, আমরা নানা ধরনের যানবাহন সড়কে দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা গত 4-5 দিন ধরে তাদের নিয়মিত কাজগুলো করতে পারেননি, তারা এই অফিস আওয়ারের মধ্যে অর্থাৎ বিকেল 3টের মধ্যে সেই কাজগুলো শেষ করার জন্য কিন্তু তারা বের হয়েছেন। এবং রাস্তায় মোটামুটি গাড়ির যেরকম চাপ রয়েছে এবং কোনো কোনো পয়েন্টে কিন্তু যানজটও রয়েছে। যানজটের একটি কারণ হিসাবে যেটি আমরা জানতে পেরেছি যে অনেক পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের চেকপোস্ট রয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ ওই সড়কগুলোতে চেক করার কারণে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে, এজন্য কিছুটা দেরি হচ্ছে। আর আরেকটি বিষয় হলো যে আজকে জানেন আপনি যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস। বিকেল 3টায় অফিস শেষ হওয়ার পরে ঢাকার আশপাশে যাদের বাড়ি তাদের অনেকেই দূরপাল্লার বাসে বাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আজকে বাস টার্মিনালগুলোতেও কিছুটা ভিড় বাড়তে পারে। আমরা সায়েদাবাদ, মহাখালী এবং গাবতলীতে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বিকাল 4:30টা পর্যন্ত নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে বাস যাবে। গতকাল সেরকম যাত্রী না হলেও আজকে শেষ কর্মদিবস হওয়ায় যাত্রী চাপ কিছুটা বাড়বে বলে আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কারফিউ এবং সাধারণ ছুটির সময় যাদের ব্যাংক ঋণের বকেয়া, ক্রেডিট কার্ডের বিল এবং সঞ্চয় আমানতের কিস্তি দেওয়ার সময় ছিল, তারা বাড়তি জরিমানা ছাড়াই 31 জুলাই পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাড়তি সুদ ছাড়াই অর্থ পরিশোধে ব্যবস্থা নিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায় 18 থেকে 25 জুলাই সময় কিস্তির জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাড়তি সুদ, জরিমানা, বিলম্ব মাশুল আদায় করতে পারবে না। এ সময় কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ার কোনো সঞ্চয় স্কিম বাতিল করা যাবে না। গেল কিছুদিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে এন্ট্রি দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে অনলাইন কার্যক্রম এবং শুল্কায়ন। এছাড়াও চালু হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সঙ্গে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগ। তবে এখনও স্টক হোল্ডাররা পুরোপুরি ইন্টারনেট সংযোগ না পাওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে পণ্য খালাস এবং রপ্তানি প্রক্রিয়া। তবে বহির্নোঙরে পণ্য খালাস, বন্দরের মূল জেটিতে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং এবং ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দর্শক, বন্দর নগরী চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আবুল হাসনাত। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত কয়েকদিনের তৎপরতায় চট্টগ্রামের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলা যায়। চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই মধ্যে অফিস আদালত দোকানপাট খুলতে শুরু করেছে, চলাচল শুরু হয়েছে যানবাহনও। স্থানীয় প্রশাসন এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ও অন্যান্য যানবাহন চলাচলের উপর গুরুত্ব দিচ্ছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন পণ্যবাহী পরিবহন সহ বিভিন্ন যানবাহনের মালিকদের সাথে বৈঠক করে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে স্থানীয় মালিকদেরকে জানিয়েছেন। মালিকরা আশ্বস্ত হয়ে গতকাল থেকে আসলে পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফৌজদারহাটের এই সড়কে একদিকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে পারে যানবাহন, অপরদিকে চট্টগ্রাম বন্দর থেকে বের হতে পারে এবং এই পথ দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেকে যানবাহন চট্টগ্রাম শহরে প্রবেশ করতে পারে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে এখন বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে। পণ্যবাহী যানবাহন যেমন আছে তেমনি সাধারণ যানবাহন এবং দূরপাল্লার যানবাহনও আছে। চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চলে গেলেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাই হামিন আহমেদ জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। প্রসিদ্ধ ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শাফিন আহমেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। আরও জানাচ্ছেন SM আশরাফ। তার এমন বহু সুর মানুষের মনে জায়গা করে নিয়েছে। 80 আর 90 দশকে যে গানগুলো ক্যাসেটের ফিতে না বাজলে তরুণদের বিভিন্ন অনুষ্ঠান অসম্পূর্ণ মনে হতো, শাফিন আহমেদ ছিলেন সেসব গানের জাদুকর। ব্যান্ড সঙ্গীতে শাফিন আহমেদ তার গিটারের সুরে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তাকে বহুকাল মানুষের মনে স্থান করে দেবে। বাবা কমল দাশগুপ্ত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, মা ফিরোজা বেগম কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী। এমন পরিবেশই তাকে শিল্পী হিসেবে তৈরি করে, যদিও ক্রিকেটেও তিনি ক্যারিয়ার করতে পারতেন। তো খেলতে তো ভালো লাগতো, একটু মাঠে গিয়েও প্র্যাকটিস হয়েছে প্রচুর, একটু বড় স্কেলে, ক্লাব লেভেলে। আচ্ছা, কিন্তু আই চোজ মিউজিক। মানে একটা পর্যায়ে আসলে যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেবো, তো মিউজিকের দিকে আমি টানটা বেশি ছিল। 1979 সালে মাইলসের যাত্রা শুরুর পর 3 বার দল ছাড়েন। পরবর্তীতে ভয়েস অফ মাইলস নিয়েও বিভিন্ন কনসার্টে অংশ নেন। তবে দর্শক শ্রোতার কাছে বরাবরই তিনি মাইলসের শাফিন নামে পরিচিত। সবশেষ 20 জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেদিনই অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। কে জানতো আর কখনোই তাকে আর স্টেজ মাতাতে দেখা যাবে না। SM আশরাফ, ATN বাংলা। সাম্প্রতিক সহিংসতায় দুষ্কৃতকারীরা 5 থেকে 10 হাজার টাকা অর্থের বিনিময়ে ছাত্রলীগ এবং পুলিশ সদস্যদের হত্যার নীল নকশা করেছিল বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সহিংসতার মদতদাতা জামাত শিবির এবং বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ ওরফে সুলতানকে উত্তরখান থেকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়িতে পুলিশ হত্যার পর ঝুলিয়ে রাখার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে ডিবি। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশবন্ধু গ্রুপের উদ্যোগে রাজধানীতে চাল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ। কারণবাজারে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান।
নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানান মহাপরিচালক। এ সময় দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অপারেশন অ্যান্ড অ্যাডমিন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান এবং দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিওও শফিউল আজম তালুকদার উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিজয়ী হলে বিশ্বজুড়ে নতুন ইতিহাস গড়ে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। আর এমন ধারণা নিয়েই কমলা হ্যারিসের পূর্বপুরুষদের বসতি ভারতের এক গ্রামে চলছে উৎসব পূজা পার্বণ। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। থুলসেন্দ্রপুরম তামিলনাড়ুর এই গ্রামটি চেন্নাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে। সেখানেই থাকতেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নানা নানি। আমেরিকায় জন্মালেও গ্রামটির মানুষ মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদেরই মেয়ে। তার প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার খবরে তাই দারুণ খুশি তারা। And once she becomes the president, our earnest request is she should be a friendly country for our nation. तो वहाँ जब हमारे कैंडिडेट जाके उन कंट्रीज को लीडरशिप करते हैं, वहाँ अपनी लीडरशिप फॉलो करते हैं, तो वो हमारे लिए प्राउड की बात है। भारतवंश का अगर कोई राष्ट्रपति बनता है तो ये पूरे भारत देश के लिए गौरव और अभिमान की बात है। থুলসেন্দ্রপুরমের মন্দিরে বিশেষ পূজা হয়েছে কমলা হ্যারিসের জন্য। 59 বছর বয়সী কমলা হ্যারিসের ছবি দিয়ে পথে পথে ব্যানারও শোভা পাচ্ছে। সেখানে চলছে ভোজ মিষ্টি বিতরণ। উল্লেখ্য, কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। কমলার মা শ্যামলা তামিলনাড়ুর এই গ্রাম ছেড়ে 19 বছর বয়সে যান আমেরিকায়। We're going to win. Our president made clear there is a contrast between someone who lies and someone who leads. ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চালানো সবশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। গত সপ্তাহে যে জরিপ চালানো হয়েছিল সেটিতে বাইডেন ট্রাম্পের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে ছিলেন। এখন পরিস্থিতি তার উল্টো। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারকর্মীরা বলছেন জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকার অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা বেড়েছে, তিনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। তবে নির্বাচনী প্রচারণার শুরুতেই দেয়া বক্তৃতায় ভোটারদের চমকে দিয়েছেন কমলা হ্যারিস। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলাকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশেই তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দেন। ট্রাম্প বলেন, তিনি একজন উগ্র বাম পাগল যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। এক সময়কার অচেনা অবহেলিত ফল লটকন আশা দেখাচ্ছে দেশের অসংখ্য চাষিকে। তাই তো নরসিংদী এবং খাগড়াছড়ির ফল বাগানিরা বাণিজ্যিকভাবে সুস্বাদু এই ফল চাষে মনোযোগী হয়েছেন। এসব জেলার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আশায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এদিকে বনের লটকন এখন লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের কৃষকদেরও। খাগড়াছড়ির অনেক কৃষি উদ্যোক্তাই এই ফলের বাগান গড়ে তুলে পেয়েছেন অভাবনীয় সাফল্য। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। বছর তো 12 মাসে, এক বছর কিন্তু 3 মাসের বেশি থাকে না। কিন্তু ভালো হইতো যদি আলু পেঁয়াজ এগুলির মতো যদি 12 মাসে লটকন আমরা খাইতে পারতাম। পড়াশোনার পাশাপাশি শেষ করে লটকন বাগান যখন শুরু করে চাকরির পিছনে না ছুটে এখন দেখি লটকনের পর্যাপ্ত ফলন পাচ্ছি, এমনকি বাজারে আশানুরূপ দাম পাচ্ছি। বিগত 3-4 বছরে যে 350 মতো লটকন গাছ রোপণ করেছিলাম, এবছর ওখান থেকে 2 থেকে 250 গাছে ফলন আসছে। ওখান থেকে প্রায় 3 টনের অধিক আমি বিক্রি করে ফেলছি অলরেডি। এদিকে লটকন চাষকে আরো সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সময় মতো
পরামর্শ দিয়ে থাকি, কারিগরি পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি এবং রোগ এবং পোকা আক্রমণ হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কৃষক ভাইদেরকে সেইভাবে পরামর্শ দিয়ে থাকি। 2019 মেট্রিক টন আমাদের লটকন উৎপাদন হবে এবং আমাদের পাহাড়ের মাটি অ্যাসিডিক হয়, লটকনের যথেষ্ট মিষ্টতা আছে এবং আমাদের কৃষকরা কিন্তু বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে এই লটকন বিক্রি করছে। এবছর নরসিংদীর 1900 হেক্টর এবং খাগড়াছড়ির 145 হেক্টর জমিতে সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন ফল লটকনের আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। জমকালো আয়োজনে কাল পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের। প্যারিসের সিন নদীতে বাংলাদেশ সময় রাত 11:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। 206টি দেশের 10,500 অ্যাথলেট অংশ নেবেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে। আরও জানাচ্ছেন SM আশরাফ। অপেক্ষার প্রহর ফুরোচ্ছে অ্যাথলেটদের। বছরের পর বছর এই একটি গেমসে অংশ নিতে নিরলস অধ্যাবসায় করতে হয় ক্রীড়াবিদদের। এবার 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে পদকের জন্য লড়বেন তারা। 35 ভেন্যুতে হবে গ্রেটেস্ট শো অন আর্থের মহা আয়োজন। অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম, কিন্তু প্যারিস অলিম্পিক আয়োজকেরা এবার রাজধানীর কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছেন তা। মূলত অলিম্পিকে মূল থিম গেমস ওয়াইড ওপেনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। অনুষ্ঠান হবে সিন নদীতে। 6 থেকে 7 হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। তা উপভোগ করবেন 5 লাখের বেশি দর্শক। বর্ণাঢ্য আয়োজন শেষ হতে লাগবে 4 ঘন্টা। পুরো অনুষ্ঠান ভাগ করা হবে 12টি ভাগে, যেখানে 3000 নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও বিনোদন কর্মী অংশ নেবেন। এই আয়োজন দেখার অপেক্ষায় তাই সারা বিশ্বের কোটি দর্শক। SM আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকে করার আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। দুষ্কৃতিকারীদের হামলায় নারায়ণগঞ্জে কয়েকশো কোটি টাকার ক্ষতি। রংপুরের পুড়িয়ে দেওয়া থানা এবং পুলিশ ফাঁড়ি ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে, ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে রাজধানী। মেট্রো রেল না থাকায় সড়কে বাড়তি চাপ, প্রচণ্ড যানজটে ভোগান্তি নগরবাসী। এবং তারকা ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।